ধূম্রপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। রহস্য এবং রোমাঞ্চে ঘেরা ভূতকুঠির চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের ভূতকুঠির চ্যানেলে যে সমস্ত গল্প প্রচার করা হয়ে থাকে তার সবগুলোই ভূত, ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র এবং অলৌকিক সংক্রান্ত বিষয়কেন্দ্রিক। গল্পের লেখক বা লেখিকা প্লট এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করার জন্যই এই সকল বিষয়গুলি ব্যবহার করে থাকেন। মনে রাখবেন, ভূতকুঠির কোনো রকম কোনো কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেয় না। আমরাও আশা করব আমাদের ভূতকুঠিরের শ্রোতা বন্ধুরাও সংস্কার মুক্ত হয়ে এই সকল বিষয়কে উপেক্ষা করে আমাদের নিবেদিত গল্পগুলিকে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সাদরে গ্রহণ করবেন। ভূতকুঠির চ্যানেলে আজকের পর্বে আমাদের বিশেষ নিবেদন লেখক সমীর সরকারের কলমে গ্রাম বাংলার হাড়হিম করা ভূতের গল্প রাত 10:30টার কামাখ্যাগুড়ি এক্সপ্রেস। গল্পটির গল্প পাঠে রয়েছেন বুবাই, আদির চরিত্রে রয়েছেন হ্যাপি, বিক্রমের চরিত্রে রয়েছেন প্রদ্যুৎ, বিষ্ণুচরণ তান্ত্রিকের চরিত্রে রয়েছেন রৌনক, মলির চরিত্রে রয়েছেন সুস্মিতা, মেয়ে ভূত বা লীলার চরিত্রে রয়েছেন সঞ্চালী এবং অন্যান্য চরিত্রে রয়েছেন প্রদ্যুৎ, দীপান্বিতা, শুভম, সঞ্চালী, সুদীপ ও ঋতদীপ। আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইনে চিত্রায়ন। সকলকে জানাই আমাদের ভূতকুঠিরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আজকের গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের গল্প রাত 10:30টার কামাখ্যাগুড়ি এক্সপ্রেস। ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের যানবাহন চলাচল দেখছিল আদি। রাতের শহরের মিটমিট করে জ্বলতে থাকা আলোগুলো দেখে মনে হয় যেন জোনাকি জ্বলছে। তার ভেতরে এত যানবাহনের আনাগোনা। সে কখন পাখিরা ঘরে ফিরেছে, তারপর কত বাড়ি থেকে শাঁখ বাজার শব্দ আস্তে আস্তে জাগিয়ে দিয়েছে সন্ধ্যের নীরবতাকে। এমন সময় ফোনটা বেজে উঠল। হুঁশ ফিরতেই পাশে চেয়ারে রাখা ফোনটা দেখল। বিক্রম অস্ফুট কণ্ঠে বলেই ফোনটা ধরল। আজ মাস দুয়েক মতো ওর সাথে কথা হয় না। বিক্রম আরও খুব ভালো বন্ধু। বিক্রম কামাখ্যাগুড়ির দিকে একটা গ্রামে থাকে। ওদের শিলিগুড়ি থেকে খুব দূরে নয়, কিন্তু তবুও কখনো যাওয়া হয়নি। এখানেই কলেজে পড়তে গিয়ে ছেলেটার সাথে ওর দেখা। খুব সাধারণ ছেলেটার অনেক গুণ। গ্রামে থেকে প্রকৃতির সবটা যেন নিজের মধ্যে নিয়েছে। আপাতত দুজনে MA করেছে সংস্কৃত নিয়ে। গরমের ছুটি হবার পর আরো কয়েকদিনের জন্য কলেজ বন্ধ। কয়েকদিন বলতে দেখতে দেখতে একটা মাস কেটে গিয়েছে। ভোট ইত্যাদি নানা বিষয় নিয়ে কলেজ বন্ধ। আবহাওয়াও একটু গরম আছে বইকি চারিদিকে। সেটা কেবল প্রকৃতির নয়, রাজনীতিরও। হ্যাঁ বল বিক্রম। এই জানিস, বিরক্ত লাগছে এইবার। কলেজ লাইফটা মিস করছি আর। বাই দ্য ওয়ে, কেমন আছিস ব্রো? আরে আছি ভালো। শোন, কাল তোকে কিন্তু আসতেই হবে আমার বাড়িতে। কেন, মেয়ে এসে ঢুকলো নাকি? আরে ধুর, তোর খালি বিয়ে আর বিয়ে। শোন, ওসব তুই কর। কাল কি বলতো? কি? হ্যাঁ, ভুলে গেলি সালা? আরে আজ কত তারিখ? 22শে জুন। হ্যাঁ ইয়ার, মনে পড়েছে। কাল তোর জন্মদিন। আসবি তাহলে? আমি একবার মলিকেও বলি কনফারেন্স কর। বলতেই কল করলো আদি। মলি ওর গার্লফ্রেন্ড। 2 বছরের প্রেমের সম্পর্ক। মলি আর বিক্রমকে নিয়ে ওদের বন্ধুত্বের একটা দারুণ গঠন। অনেকেই হিংসে করে কলেজে। কতবার চেষ্টা করেও কারোরই কোনো লাভ হয়নি ওদের বন্ধুত্ব ভাঙতে চেয়ে। মলি ঘুমিয়ে গেছিল সন্ধে রাতেই। ফোনটা ধরে ঝিমানো কণ্ঠে বলল, তোকে না বলেছি ঘুমিয়ে যাব, টায়ার্ড লাগছে।
আপাতত ফোন না করতে। আর তুই জানিস বাড়িতে একটু একটু সন্দেহ করছে আমায়, আর আমি এখনই জানাতে চাই না আমাদের সম্পর্কে কিছু। ওকে থামিয়ে দেয় দেবা। আরে কপালি, থাম এবার, কলে বিক্রম আছে। ভোরের দিকে একটা স্বপ্ন দেখল দেবা। ও ছুটে চলেছে অন্ধকার ধরে, দুদিকে ঝোপ আর জঙ্গল। কেউ যেন তাড়া করে বেড়াচ্ছে ওকে। আচমকাই উল্টেও পড়ে গেল, কেবল নিজের নিঃশ্বাস শুনতে পেল। বুকের ওঠানামা খুব বৃদ্ধি পেয়েছে। আচমকায় কেউ যেন ওর কাঁধে হাত রাখল। ধরপড় করে ঘুম থেকে উঠল আদি। কাল রাতে ঘুমানোর আগে মলিকে ভূতের গল্প বলার ফল বুঝি এটাই। একটু হাসি পেল। মলি শুনলে খুবই খুশি হবে। কাল ওকে ভয় দেখানোর সময় মলি বারবার বলেছিল, এইভাবে ভয় দেখাবে না, আজ এমনিতেই বাড়িতে কেউ নেই, দেখবি তোকেই পেতনি এসে ধরবে। তাই যেন হলো। তবে স্বপ্নে যাকে দেখলো তার লিঙ্গ নির্ধারণ করতে পারেনি আদি। ওই অন্ধকারে কি বলতে পারতো? তুই মেয়ে না ছেলে? আসলে মলিকে বলতে পারতাম। সকালে ঘুম থেকে উঠে পড়াতে চলে গেল। আসলে আজ ওখানে গেলে কালকের দিনটা অবধি থাকতে হবে। সেই কারণে কালের টিউশনগুলো আজকেই পড়িয়ে শেষ করে আসতে হবে। মলি যাবে না। একটা মেয়ে মানুষ এতটা স্বাধীন এখনো হয়নি যে একটা ছেলে বন্ধুর সাথে দূরের কোনো ছেলে বন্ধুর বাড়িতে দুটো রাত কাটিয়ে আসতে দেবে। তাও আবার দিনের বেলার কোনো ট্রেন পায়নি আদি। ওদের শিলিগুড়ি থেকে দুটো একটা লোকাল ট্রেনও আছে যেগুলো কোচবিহারে যায়, কিন্তু সব বিকেলের মধ্যে। সন্ধ্যের দিকে একটা আছে মাত্র, ওটা ধরতে পারলে ওটাতেই যেত, কিন্তু বিকেল আর সন্ধে মিলে ওকে দুটো টিউশন পড়াতে হয়। দাদার বিয়ে হবার পর আদি খুব একা হয়ে পড়েছে। যদি ওর মা বাবা দেখতো ওর এই অবস্থা, তবে হয়তো খুব কষ্টই পেতেন। ও খুব ভাগ্যবান যে ওর বাবা মা ওর এই কষ্ট দেখেননি, তার আগেই মারা গেছেন। কষ্ট বলতে এই, বাবার বেশ বড় চাকরি ছিল, তার টাকাতেই এই বড় বাড়িটা হয়েছে। দাদার বাইরে পড়াশোনাও করা হয়েছে। দাদা আপাতত একজন সুখী দম্পতি, মোটা চাকরির বেতন আর বউ সন্তান নিয়ে সুখেই আছে। বৌদি শুভ্রার সাথে ওর সম্পর্ক দারুণ ছিল। একটা বাড়িতে বাবা মা দাদা বৌদির সাথে ওর সুখী জীবন ছিল। কখনো কখনো দাদার সময় না হলেও বৌদি ওকে নিয়ে বেরিয়ে পড়তো। আজ একটু বাইরে যাব, এই চল তো আদি। বাবা আর মা নিজেদের মতো অবসর জীবনটা অতিবাহিত করতেন, আর এদিকে ওরা ওদের মতো করে। সবার সম্পর্ক নিখাত ছিল, যে কারোরই নজর লেগে যেত। কোনোদিন বাবা মাকে সাথে নিয়ে বেরিয়ে যেত। কত রবিবার দাদা আর বৌদির সাথে মুভি দেখতে বেরোতো আদি। বৌদি বলতো, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তারপরই আচমকা হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু। এর আগেও আরো কয়েকবার হলেও বাবা বেঁচে গিয়েছিলেন, সেবার আর ফিরতে পারেননি। তার সপ্তাহ দুই পরে আচমকা একদিন রাতে মাও মারা গেলেন। স্বাধীন সুখী ছেলেটা কেন যেন আচমকাই ভেঙে পড়ল। মাকে শেষবারের মতো জাপটে ধরে কেঁদে উঠেছিল। আমায় অনাথ করে দিয়ে গেলে মা। তার এক মাসও লাগেনি ওর জীবন আরো বদলে যাবার। তার মাত্র 15-20 দিনের মধ্যেই ওর বৌদির সন্তান হলো শুভ্র। আস্তে আস্তে ওকে দূরে সরিয়ে দেওয়া হলো। বড় ঘরটাও একদিন বেদখল হয়ে গেল। দাদা ডেকে বলল, তোর ভাইপোর জন্য একটা আলাদা ঘর চাই। তুই বরং ব্যালকনির পাশের ঘরটা নে, আর বাবার মায়ের ঘরটা ভাড়া দেবো ভাবছি, যা জিনিসপত্রের দাম। ব্যাস, ওই ছোট্ট ঘরেই ওর জায়গা হলো। ব্যালকনিটা আছে বলেই একটু রেহাই। একটুও সেদিন অভিমান করতে পারেনি আদি, কারণ বৌদির কি অদ্ভুত একটা বিরক্তিকর মুখভঙ্গি দেখেছিল। মানুষ এতটা অচেনা হয়। এই ছোট্ট ঘরে তেমন আলোও নেই, ঘুলঘুলির মতো ছোট্ট একটা জানালা, ব্যাস একটা ছোট্ট ফ্যান ঘটর ঘটর করে, তাও কারেন্টের বিলের 1/3 দিতে হয় ওকে। টিউশন পড়ানো শুরু করেছে বলেই রক্ষে, না হলে এই ঘরে ওকে দেওয়ার পর থেকেই
তিন বেলা খেতে দেওয়ার সময় বৌদির ঠেলে ভাতের থালাটা ডাইনিং টেবিলের একদিক থেকে ওর দিকে দেওয়ার সময় ওর দাদার দিকে তাকিয়ে বলে উঠত মুখ বিকৃত করে, কি করে আর ভালো মন্দ আনবে, এত দাম সব কিছুর, তার উপর আবার একটা গোলগ্রহ। ডাক্তার বললেন ভালো মন্দ খেতে হবে, সে আর হচ্ছে কই। দাদা ভালো বেতন পান, আদি তা জানে। আসলে মানুষের দাম কমে গেলে তার জন্য একটাও টাকা খরচ করতে কারোরই ইচ্ছে করে না। এতদিন তো বাবার ইনকাম ছিল, সেই দিয়ে দিব্যি চলতো। সেটা বন্ধ হতেই বুঝি বৌদির এত রাগ। দাদাও তার সাথে তাল মেলাচ্ছে। কি আর করার আছে ওর, সবটা মেনে নিতেই হয়েছে। কলেজ আর টিউশন নিয়ে ব্যস্ত থাকার পর রান্নার কাজটা ওর কাছে আরো অসহ্য লাগে। পাশের ঘর থেকে হয়তো তখন বৌদির কষা মাংসের গন্ধ ভেসে আসে, চোখ ফেটে জল বেরিয়ে আসে ওর। বাবার ওপর অভিমান হয়। বাবা হাত ছেড়ে চলে গেলে কেন এইভাবে, এই স্বার্থপর পৃথিবীতে। যাক, সন্ধ্যের ট্রেনটা ধরতে পারবে না আদি, কিন্তু তারপর যে ট্রেন সেই রাত 10:30টার দিকে। বেশিক্ষণ লাগবে না যদিও, তারপর পার্টি রাতের দিকেই হবে। কিন্তু ভয় পাচ্ছে বিক্রম। এ ভাই, এত রাতে শুনে বাবাও ভয় পাচ্ছেন। এই কামাখ্যাগুড়ির আগের স্টেশন নিয়ে অনেক কিছু শোনা যায়। ওই রাতে শেষ ট্রেন বাদে কি আর কোনো ট্রেন পেলি না? একটা দিন অন্তত সন্ধ্যের টিউশন বন্ধ রাখতিস। এসেছিল আদি। ধুর, এইসব লোক ভোলানো গল্প অনেক স্টেশনকে নিয়েই থাকে, তুই চাপ নিস না। আর কি বলতো, টিউশন চাইলেই বন্ধ করতে পারি না। অনেক গার্জিয়ান থাকে পুরো শেলফিশ জায়ান্টের সেই দৈত্যটার মতো। একদিন একটু বন্ধ হলেই গোল গোল চোখ করে হাজার কথা শোনায়। এরা শুরুর আগে ওই প্রাইভেট কোম্পানিগুলোর মতো অনেক মিষ্টি কথা শোনাবে, তারপর একবার জয়েন করলেই ঘাড় মোটকে দেবার মতো হুকুম করবে। আরে বাবা, চাপ নিস না। আর একটা কথা বল, তার আগের স্টেশনেই বা আমি নামবো কেন বলতো? এড়িয়ে যাব ঠিক। ওকে, কিন্তু সাবধানে। আসলে সবার বাড়ি থেকেই প্রচন্ড রকমের ভালোবাসে আদিকে। ওর জীবনটা জেনে ভালো না বেশে কেউই আর থাকতে পারে না। না দেখলেও প্রত্যেকের মনে তার জন্য আলাদা ভালোবাসা আছে। কেবল এখনো সময় করে কারোর বাড়িরই যাওয়ার অনুরোধ রাখতে পারেনি আদি, এই প্রথম। আর তাই ও খুব উৎসাহী। পরের দিন কি করবে, কি খাবে, প্রায় সব বলে দিয়েছে বিক্রম। সব মিলিয়ে 2 দিন এই ক্লান্তির জীবন থেকে মুক্তি। যদিও নিজের কষ্টের রূপটা কাউকে দেখাতে কখনো ভালোবাসে না আদি, সবাইকে সুখী আছে এটাই দেখায়। তবুও কেউ কেউ তো জানে চওড়া হাসির ভেতরে একটা যন্ত্রণার যে ছবি আছে, তাদেরই মধ্যে বেশি জানে মলি আর বিক্রম। আদি হেসে বলে, মানুষকে কষ্ট দেখি কি লাভ? মা বলতেন, নিজের কষ্ট শুনিয়ে আরো কিছু লোককে কষ্ট দিয়ে কি লাভ? কষ্ট ছড়িয়ে দিতে নেই, গুটিয়ে রাখতে হয়, একান্তই নিজের। মলি প্রেমিকা হয়েও কখনো ওকে কাঁদতে দেখেনি। বৌদি এত কিছু বলার পরেও ওর চোখে কখনো জলের একটা বিন্দুও দেখেনি। শুধু চুপ করে বসে চোখ বুজে কিছু হয়তো বলতে থাকে নিজেকে, ব্যাস। স্টেশনে আসতেই দেখলো প্রায় সবকিছুই ফাঁকা। গরমের দিন বলেও তাও 2-1টা লোক আছে। একপাশের ঝোপের ভেতর থেকে ঝিঁঝি ডেকে চলেছে এক নাগারে। ট্রেনের অপেক্ষা করতে লাগলো আদি। তখনই ফোন এলো মলি। কোথায় তুই? জাস্ট এনজিপি এলাম, দেখি কখন আসে। ফেরার পথে আমার জন্য কি নিয়ে আসবি? দেখবো, যেটাই স্পেশাল পাবো নিয়ে আসবো। ওর জন্য কি কিনলি? সারপ্রাইজ। ওকে, তোর এত সারপ্রাইজ দেখার জন্য অপেক্ষা করব। ট্রেন এলো। খুব কম যাত্রী উঠল ট্রেনে। ওর বগিতে মাত্র 2 জন, একজন লোক আর তার স্ত্রী। মায়াবী আলো ছেয়ে আছে চারিদিকে। আদির বেশ
মজাই লাগলো। একটা ট্রেন সফরে একা বেশ আলাদাই একটা রোমাঞ্চকর অনুভূতি। হ্যাঁ মলি, কি দারুণ একটা ফিলিংস। কেন, কি হলো? ফাঁকা ট্রেন। আমি যেটাতে উঠেছি আমরা মাত্র 3 জন, 2 জন ওই দূরে বসে আছে আর আমি এদিকে একা। হ্যাঁ ভাই, ভুতুরে মুভির মতো। দেখিস কখন আবার মেয়ের রূপ নিয়ে এসে ঘাড় মটকে দেয়। এই দেখ, ভূত ফুত নিয়ে ভাবার সময় তোর আছে, আমার নেই। আর একটা বড় কথা, আমি তোর হবু স্বামী। আমায় ভাই কেন বলে ডাকছিস? ভাই আর বোন কি বিয়ে হবে? ওটা আদরের, আমার সোনা ভাই। এ জাস্ট গেট লস্ট, আমার সোনা বোন। ট্রেনে চেপে আগে ব্যাগটা বের করলো আদি। জানালার পাশেই সিট ওর, আর 2 জন সেই কোণের দিকে বসেছে। বেশ গুরুত্ব সহকারেই গল্প করছে। চারিদিক বেশ নিস্তব্ধ হতে শুরু করলো। জানালার বাইরে দুদিকে এখন বেশ আঁধার আর আঁধার। চারিদিক নিঃশব্দে ঘুমিয়ে আছে যেন। শুধুই শোনা যাচ্ছে ট্রেনের চাকার শব্দ আর হর্নের শব্দ। আবার কখনো ওই 2 জন ব্যক্তির গল্পের ফিসফাস আওয়াজ আর তাদের ছোট টুকরো টুকরো হাসির শব্দ ভেসে আসছে। প্যাকেটের দিকে তাকালো আদি। আজ সারাদিন ভেবেছে কি দেওয়া যায় বিক্রমকে। তারপর অনেক ভাবনা চিন্তার পর মাথায় এসেছে একটা ঘটনা। একদিন ও আর বিক্রম ছুটির আগে বাজারে ঘুরছিল। সানগ্লাসগুলো দেখে পছন্দ করেছিল বিক্রম, কিন্তু টাকা না থাকায় কিনতে পারেনি। সেদিন টাকা ছিল না আদির কাছেও, তাই আজ সে 2টো সানগ্লাস কিনেছে, যেগুলো পছন্দ করেছিল সেদিন বিক্রম। সাথে একটা পারফিউমও নিয়েছে। হাসির ঝলক খেলে গেল আদির মুখে। ও জানে এগুলো দেখলে জড়িয়ে ধরবে ওকে বিক্রম। সাথে কিছু রসগোল্লাও আছে ওর বাড়ির লোকেদের জন্য। ওগুলো ঢুকিয়ে রেখে একটা গান লাগিয়ে দিয়ে ইয়ারফোন কানে গুঁজে নিল। চারিদিক আরো শুনশান হয়ে উঠছে। আচমকাই কারোর একটা হাতের স্পর্শে ওর ধ্যান ভেঙে গেল। তাকিয়ে দেখলো ট্রেন দাঁড়িয়ে আছে, আর ওর সামনে বছর 15-20 একটা মেয়ে। দাদা, কৃষ্ণনগরের মাটির পুতুল আছে, নেবে? হ্যাঁ, মনে পড়েছে, মলির জন্য কিছু কিনতে হবে। কি আছে দেখি। মেয়েটা মাথা থেকে তার ঝুড়ি নামিয়ে আনলো। কি দারুণ কাজ করা সব মূর্তি। তার ভেতরে একটা মূর্তি ওর দারুণ লাগলো। একটা ছোট্ট উঠোনের একপাশে ছোট্ট মাটির বাড়ি। বাড়ির দেওয়াল জুড়ে দেওয়াল চিত্র আঁকা, আর সেই বাড়ির সামনে একটা সাঁওতাল মেয়ে বসে আছে। তার কানে এক সাঁওতাল পুরুষ ফুল গুজে দিচ্ছে। কালো মেয়েটি তার ঝকঝকে সাদা দাঁত বের করে হাসছে। কৃষ্ণনগরের কাজ তো নিখুঁত হবেই, এটাই নিল মেয়েটির কাছ থেকে। মেয়েটি হেসে বলল, কারোর নাম লিখবে? নাম লেখা যায়? হ্যাঁ দাদা, লিখবে? ওকে, মলি লেখো। মেয়েটি উঠোনের একপাশে তার সাদা রঙের একটা কি দিয়ে যেন সুন্দর করে লিখল MALI। টাকা নিয়ে যাওয়ার সময় বলল, এমনই একটা সংসার হোক। ট্রেন ছেড়ে দিল। এবার আদি সামনের দিকে তাকিয়ে দেখল সেই 2 জন ব্যক্তি নেই। স্টেশন ছেড়ে দেওয়ার পর চারিদিকে তাকিয়ে ওর আরো অবাক লাগতে লাগলো। এতটা নীরবতা ওকে যেন গ্রাস করতে লাগলো সবকিছুই। উঠে দাঁড়িয়ে দরজার কাছে দাঁড়ালো। বাইরের বাতাস এসে ওর গায়ে লেপ্টে দিয়ে যেতে লাগলো। এমন সময় মনে হলো ওর পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। আবছা আলো আঁধারে সে খুব শীতল দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। ঘুরে তাকালো আদি, কিন্তু কোথাও কেউ নেই, কোনো শব্দও নেই। কেবল আছে ট্রেনের চাকার শব্দ। বাইরে তাকিয়ে দেখলো আকাশে মেঘ করেছে, কেমন আঁধার হয়ে আছে চারিদিক। একবার গর্জন করে উঠল মেঘ। উফ, বৃষ্টি যেন না আসে, তাহলে এই অন্ধকার রাতে গ্রামের দিকে যেতে নাজেহাল হতে হবে। নিজের জায়গায় বসতে যাবে
এমন সময় একটা দৃশ্য দেখেও থমকে গেল। ওর জায়গায় একটা সাদা কাপড় পরে আছে, সেটা সিট থেকে নিচে ঝুলে আছে। বাতাসে কেমন যেন কেঁপে কেঁপে ভাসছে। এটা কখন এলো এখানে? এখানে তো আমি বাদে আর কেউ ছিল না। আমার কাছে তো এমন কোনো কাপড় ছিল না। ওটা হাতে নিয়ে ফেলে দেবে ভাবলো, পরক্ষণে ভাবলো, ধুর, কত লোকজন ওঠে নামে, কার না কার কিসের কাপড়, বরং অন্য জায়গায় বসি। উল্টো দিকে বসে সেদিকে তাকিয়ে দেখলো একটা ঝোড়ো বাতাসে সেই কাপড়টা উড়ে জানালার বাইরে চলে গেল। তখনই খুব মিহি সুরে একটা কান্নার শব্দ যেন শুনতে পেল। কেউ যেন কাঁদছে খুব নরম সুরে। কে কাঁদছে ওখানে? উঠে গেল, দেখতে যাওয়ার সময় দেখলো তার পিছনের সিটে একটা নোংরার বিভৎস পুতুল বসে আছে। দেখে মনে হচ্ছে যেন তার দিকেই তাকিয়ে আছে। আরে, এবার দেখছি একটা পুতুল এখানে, কিন্তু এটা কি এতক্ষণ ছিল এখানে? ফাঁকা কামরায় বসে থাকা পুতুলটার দিকে তাকিয়ে রইল আদি। এতটা নোংরা একটা পুতুল কেই বা রাখতে পারে এখানে? তাও একেবারে সারা মুখে কাদা আর কত নোংরা লেগে আছে। কেবল যেন দুটো চোখ উজ্জ্বল, সমস্ত নোংরা ঢেকে দুটো চোখ যেন নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। একটু হাসলো আদি। যাক, যেই ফেলে যাক বাবা, অন্তত তুই আমার একমাত্র বন্ধু এই ট্রেন সফরে। বলেই দূরে বসে পুতুলের দিকে তাকালো আদি। কিরে, কেমন লাগছে এই ট্রেন সফর? ভালো, মজার। জানালার বাইরে তাকিয়েছিল আদি প্রশ্নটা করার পরে, আর তারপর এই উত্তরটা পেয়ে চমকে উঠল। এই উত্তরটা করলো কে? ও বাদে তো আর কেউই নেই এখানে। মনে মনে আবারও হেসে উঠল। আমার মনে হচ্ছে রাতে বেরিয়ে আমার মাথা পুরো গেছে, তাই কি সব কল্পনা করে যাচ্ছি, আর ভয়ও পাচ্ছি। ফোনটা বেজে উঠল আবার। দেখলো বিক্রম ফোন করছে। হ্যাঁ বিক্রম, বল। কি রে, তুই আর কতক্ষণে আসবি? যাবো না। কেউ যেন আদির কানের কাছ থেকে কথাটা বলে উঠল বিক্রমের উত্তর দিতে। বিক্রম অবাক হয়ে বলল, কি? বিক্রমের প্রশ্ন শুনতে পায়নি আদি, কারণ ওর কানের সামনে থেকে আচমকা কে বলল যাব না সেটা বুঝতেই পারছে না আদি। এখানে এখনো অবধি কেউই নেই, কিন্তু ওর কেবলই মনে হচ্ছে এখানে যেন কেউ একটা ছিল। ও উত্তর দেওয়ার আগেই এইভাবে কেই বা উত্তর করলো। শোন, এবার রাখছি, বুঝলি তো? চাপ নিস না, ঠিক আছে? ফোনটা রেখে দিল। বাইরে খুব বাতাস শুরু হয়েছে, আর তার অদ্ভুত বেগ। মনে হচ্ছিল যেন আদিকে সমেত ভাসিয়ে নিয়ে যাবে। আবারও শব্দ শুরু হয়েছে, শব্দটা বৃষ্টির। দূর, এমন সুন্দর একটা যাত্রা যে নষ্ট করে দিল। জানালার বাইরে তাকিয়ে দেখছিল বৃষ্টি শুরু হবার আগের মুহূর্ত। মাঝে একটা বিদ্যুতের ঝলকানি দিল, তাতে দুদিকে ধান ক্ষেতগুলো পরিষ্কার দেখা গেল। আদির হঠাৎই মনে হলো ওর পিঠে কেউ হাত রেখেছে, কিন্তু কে দেবে? এমন চিন্তা করে পেছনের দিকে তাকালো আদি। পেছনে কেবল হলদে আলো নিয়ে দাঁড়িয়ে আছে নিস্তব্ধ কামরা। আমি কেন আজ এত ভুলভাল চিন্তা করছি? এমনটা হচ্ছে কেন আমার সাথে? এতদিন তো কখনো কিছু ভাবিনি এসব নিয়ে, বাট আজ কি হলো? শরীরটা অজান্তে ঘেমে উঠল। বাইরে তাকিয়ে দেখলো বৃষ্টি শুরু হলো বলে, আর দেখতে দেখতেই বৃষ্টি। ধ্যার, এত বাজে একটা ওয়েদার সৃষ্টি হয়েছে যে এখন মনে হচ্ছে একটা দিন ছুটি নিয়ে বুঝে সকালে গেলেই ভালো হতো। বিরক্ত লাগছে এবার। বৃষ্টির শব্দে চারিদিক কেমন শব্দ তরঙ্গের সৃষ্টি করেছে। এমনিতেই রাত, তার ওপর ফাঁকা কামরা, নিস্তব্ধ পরিবেশ, সব মিলিয়ে ওর বিরক্তি লাগা বেড়েই যেতে লাগলো। আচমকা একটা ঝাঁকুনি অনুভব করলো। কোনো মতে ধরে বসলো সিটে। নিচে গড়গড়িয়ে পুতুলটা একেবারে ওর পায়ের কাছে এসে লাগলো। মনে হচ্ছে কেউ ফিসফিস করে কথা বলছে। পুতুলটা হাতে নিয়ে সরিয়ে দিতেও কেমন লাগছে ওর। পুতুলের চোখ দুটোর দিকে আবার তাকালো, যেন সত্যিকারের দুটো চোখ।
এমন নোংরার বাজে গন্ধযুক্ত একটা পুতুলের চোখ কিভাবে এত উজ্জ্বল হতে পারে? কালো মণিটা দেখে মনে হচ্ছে কোনো চোখ। কি একটা স্টেশন এলো। মুখ বাড়িয়ে বাইরের দিকে তাকালো আদি। কোথায় লোকজন? শুধু দেখলো দূরে থামের ওপর বসে একটা স্ত্রী লোক। চারিদিকে বৃষ্টি আর আঁধার। কি অদ্ভুত এক পরিবেশ সৃষ্টি হয়েছে। তার মধ্যে থামের ওপর ঘোমটা দিয়ে বসে একটা স্ত্রীলোক এইভাবে এত রাতে এখানেই বা কি করছে? একটুও নড়াচড়া পর্যন্ত নেই, একই ভঙ্গিতে বসে আছে। গান শুনবেন? গান 10 টাকা দিলেই হবে। গান শুনবেন? খুব ফ্যাকাশে কণ্ঠে কেউ যেন ওর কানের কাছে বলে উঠল। চমকে গেল আদি। মুখটা ভেতরের দিকে নিয়ে এলো। দেখলো বছর 15 কি 16 একটা মেয়ে, পরনে সাদা রঙের একটা ফ্রক, মাথার দুপাশে দুটো বিনুনি, ফর্সা গায়ের রং, তবে অযত্নে তার রং ফিকে হয়েছে অনেকটা। গায়ে লেগে ধুলো বালি, পায়ে কোনো জুতো অবধি নেই। এইসব ছাপিয়েও মুখে লেগে রয়েছে একটা মিষ্টি হাসি। তুমি কে? ওর কথার উত্তর না দিয়ে মেয়েটা কোচর থেকে একটা ছোট্ট লাল ছেঁড়া ব্যাগ বের করে তার চেন খুলে ভেতরে আঙুল ঢুকিয়ে গুনতে লাগলো। 10, 15, 20, 50। মেয়েটি ট্রেনে গান গায়, হয়তো গান গেয়ে রোজগার করেছে তাই গুনছে। তার গুনতে থাকা দেখতে মোটেই ভালো লাগছে না। দূরে সিটে এসে বসলো আদি। মেয়েটার স্বর এখানে কমই আসছে। 50, 52। আদির চোখ লেগে এলো ঘুমে। পৌঁছাতে পারলে বাঁচে এবার। এমন সময় ফোনটা আবারও বেজে উঠল। তড়াক করে উঠেই মুখের সামনে একটা বিভৎস ভয়ানক মুখ দেখতে পেল। তাকিয়ে দেখলো ও ঠিক সামনের দিকে বসে আছে ওই মেয়েটি। মুখটা ঢেকে গিয়েছে ঝুলতে থাকা চুলগুলো দিয়ে। তার মাঝেই ছুরির মতো দৃষ্টি। কি বাজে ভাবে ওর দিকে তাকিয়ে আছে। ও তাকাতেই খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। গান শুনবেন? গান গান শুনবেন? 10 টাকা দিলেই হবে। 10 টাকা। শুনবেন? এই মেয়ে, তুমি কে? আমার ফোন এসেছে, কথা বলতে হবে। একটা আওয়াজও করবে না। বলেই উঠে দাঁড়ালো আদি। মেয়েটা ওর পেছন থেকে এমন সময় বলে উঠল, কিন্তু ফোনে চার্জ তো থাকবে না। আদি অবাক হয়ে পেছনে তাকালো। দেখলো মেয়েটি ঝুঁকে সেই থলি থেকে টাকা গুনছে। তার এলোমেলো আর নোংরা চুলগুলো এমন ভাবে ঝুলে আছে যে মুখটা পুরোটা ঢাকা। তুমি এত বক বক করছো কেন? এদিকে আমি মরছি আমার জ্বালায়। বলেই ফোনটা বের করলো। ফোন করেছিল বিক্রম। ফোন করতেই যাবে ঠিক এমন সময় আচমকা ফোনটা অফ হয়ে গেল। আচমকা শরীরটা কেঁপে উঠল ওর। পেছনে তাকিয়ে দেখলো সেই মেয়েটা ওই নোংরা পুতুলটাকে নিয়ে খেলছে আর কবিতা আউড়ে চলেছে। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিবেলা বেজাহায় রোদ, দিনে চাঁদের আলো। শেষ করেই এদিকে তাকালো। কি হলো? কি হলো? ওইভাবে দাঁড়িয়ে কেন? দাঁড়িয়ে কেন? গাইবো নাকি একটা গান? দারুণ লাগবে কিন্তু। কি হলো? কি হলো? বলতে বলতেই আর অপেক্ষা করলো না, খুব তাড়াতাড়ি গেয়ে উঠল, তুই যদি আমার হইতে রে, ও বন্ধু আমি হইতাম তো, কুলিতে বসাইয়া তোরে করিতাম আদরে, তুই যদি আমার হইতে রে। গানটা শুনে সত্যি ওর ভালো লাগছিল। পকেট থেকে ফোন বের করলো, ভিডিও করতে শুরু করলো। ওর খেয়ালই ছিল না যে একটু আগে অবধি ফোনটা অফ ছিল।
আবার ভিডিও করতে চাইতে কিভাবে যে অন হয়ে গেল। মেয়েটা গিয়েই চলল এক নাগারে। তুই যদি আমার হইতে রে ও বন্ধু আমি হইতাম তোর। গানের গলায় মুগ্ধ আদি। ফোনটা পকেটে রেখে ওয়ালেট বের করলো, একটা 50 টাকার নোট বের করলো। আহারে, সত্যি হয়তো খুব অভাব মেয়েটার, তাই নিশ্চিন্তে ঘুমানোর সময় ও ট্রেনে ঘুরে বেড়াচ্ছে। টাকাটা দিতেই খপ করে নিয়ে হি হি করে হাসলো। ওর এই পাগলের মতো হাসিটা শুনে মনেই হচ্ছে না ওই দুর্দান্ত গানটা ওর গাওয়া ছিল। এখনো কেমন ঝুঁকে আছে পুতুলের দিকে, কেমন টলছে। বৃষ্টির শব্দের মাঝে ওর গুনগুন করে গাওয়া গানটা কখনো কানে লাগছে। ভারী অদ্ভুত যেন ঘটছে সবকিছু, রহস্যময় ব্যাপার। দূরে আবার কোথাও বাজ পড়ল। না, ফোন করে জানাতে হবে বিক্রমকে, না হলে ও চিন্তা করবে। আবারও ফোনটা হাতে নিল আদি, আর অবাক হলো ফোনটা না একটু আগেই অন ছিল, আবার অফ হয়ে গেল কিভাবে? মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল ওর। মেয়েটার দিকে আবার তাকাতেই দেখলো ওখানে আর মেয়েটা নেই, আর পুতুলটাও নেই। ভারী অদ্ভুত সব ঘটনা ঘটছে তো। এক নিমেষেই সব কেমন যেন উল্টো পাল্টা ঘটে চলেছে। এবার যে বিক্রম ফোন করবে, আমাকে না পেয়ে তারপর ফোন করবে মলিকে। এই দুজন তারপর না জানি আরো কত কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে। এই সব ভাবতে ভাবতে কেমন অসহ্য লাগছে এবার আদির। কোন ভুলে যে এই সময় আসতে গিয়েছিল কে জানে। মলির একটা কথা ওর ভীষণভাবে মনে পড়ছে। ও যতবার ভুল করে মলির কাছে ক্ষমা চাইতেই হয়। মলির এমনিতে রাগ কমে না, ওকে ইচ্ছে মতো করে মেরে তবেই ও শান্ত হয়। তাই মলি ওর মাথায় চাটি মেরে বলে, কখন তুই মাঝরাতে ঘর থেকে বের হয়ে আসিস বলতো, যখন তোর ঘাড় মটকানোর জন্য পেতনি দাঁড়িয়ে থাকে বাইরে? অর্থাৎ ও যে ভুলগুলো করে সেটা মলির হাতে মার খাওয়ার সময় এলেই করে। আজও যেন ও তাই করেছে। সত্যিকারের ভূতের সঙ্গে সাক্ষাৎ করবে বলে এই অসময় বেরিয়েছে। বৃষ্টি আরো জোর গতিতে পড়ছে। আপাতত আদি অপেক্ষা করছে ঠিক কখন এই 2.5-3 ঘন্টা সময়টা পেরিয়ে যায়। কত সময় তো এমনি বেখেয়ালে কেটে যায়। এই সময়টাও যদি এভাবেই কেটে যেত বেখেয়ালে। নিজের প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাস গুনতে লাগলো যেন এমন একটা পরিবেশে। ঠিক তখনই সজোরে একটা চিৎকার শোনা গেল বাইরের আঁধার থেকে। কি হয়েছে দেখার জন্য আদি দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দেখলো ট্রেন রাস্তার পাশে বৃষ্টিতে ভিজে পড়ে আছে একটা মৃতদেহ। আবছা আলো পড়েছে পথের দুপাশে। চারিদিকে ঘুটঘুটে আঁধার, নিরিবিলি। বৃষ্টি তার অবেদ্য পর্দা চাপিয়ে রেখেছে চারিদিকে। কেবল সেই মৃতদেহই দেখা গেল, তার মুখ দেখা গেল না। সেটা সাদা কাপড় দিয়ে ঢাকা। শুধু তার হাতটা সাদা কাপড়ের বাইরে বেরিয়ে আছে। আর চমকে গেল এটা দেখেই যে সেই হাতে ধরে রাখা সেই বিভৎস নোংরা পুতুলটা তখনও তার চোখ দুটো জ্বলছে। সেই দুটো চোখ এখনো ওর দিকেই তাকিয়ে আছে। ভীত কণ্ঠে বেরিয়ে এলো আদির কণ্ঠ থেকে। ভেতরে এসে বসলো আবার। বৃষ্টির ছাঁটে ভিজে গিয়েছে সিটগুলো। ফোনটা বের করলো আবার। সারা শরীর ঘেমে উঠেছে ওর অজানা আশঙ্কায়। সমস্ত যুক্তি তর্ক কোথায় যেন গিয়ে মিশেছে। হাতে সেই পুতুলটা মানে সেই গায়িকা মেয়েটাই কি এটা? কিন্তু সে ওখানে গেল কখন? ট্রেন থেকে নামলেও ট্রেনের আগে তো এখানে এসে পৌঁছতে পারবে না। ফোনটা অন হলো, তারপর কেবল 1 সেকেন্ডের জন্য হোম স্ক্রিন দেখিয়ে আবারও আলো নিভে গেল। ফোন বন্ধ হবার আগেই বৃষ্টির শব্দের মাঝেও ব্যাটারি শেষ হবার 3টে টিট টিট শব্দ স্পষ্টই শুনতে পেল। ব্যাটারি তো চার্জ করেই এনেছে, ওর স্পষ্ট মনে আছে। তাহলে ও শিট! বলেই ফোনটা একবার আছাড় মেরে ফেলে দিতে ইচ্ছে করলো ওর।
হাতটা সিটের ওপরে সজোরে মেরে দিল। ওই মেয়েটাই কি ওই মৃতদেহটা? সে গেল কিভাবে ওখানে? আমার সাথে এসব কি হচ্ছে? ড্যাড, আপনি কি আমার কথা বলছেন? কথাটা শুনেই চমকে উঠল আদি। ফাঁকা কামরার ভেতর কে? আদি তাকিয়ে দেখলো দরজার কাছে সিটের নিচ থেকে বেরোলো সেই মেয়েটা, হাতে সেই একই পুতুল। আমি তো এখানে মেঝেতে বসে খেলছি, আপনি আমার কথাই ভাবছেন বুঝি? শরীর একটু কেঁপে উঠলো আদির। কোন কারণে শরীর কেঁপে উঠলো ও বুঝতে পারছে না। মেয়েটাকে যথেষ্ট ভদ্র ভালো বলেই মনে হচ্ছে, কিন্তু তবুও কোথাও যেন কিছু ভুল হয়ে চলেছে বলে ওর মন বলছে। আমি আরেকটু গান গাইবো? না। আচ্ছা, তুমি কোথায় নামবে? কোথাও না। মানে? যেখানে দাঁড়িয়ে পড়বে নেমে যাব। তোমার বাড়ি কোথায়? আচ্ছা, আপনি কোথায় যাবেন? আপাতত চারিদিক যেমন দেখছি গন্তব্যে পৌঁছতে পারলে হলো। কয়টা যে বাজে কে জানে। মেয়েটি মুখটা সোজা করে দাঁড়ালো, ওর দুদিকে থাকা চুলগুলো সরে গেল। এখন তো রাত 1:30 বাজে। হেসে উঠল আদি। মেয়েটাকে এবার একটু ওর পাগল বলেই মনে হলো, না হলে এখন কেউ বলে রাত 1:30 বাজে। মেয়েটা খুব ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। বৃষ্টির গতিও কমে এসেছে, কয়েক ফোঁটা জল পড়ছে জানালা ভাসিয়ে এসে। মেয়েটি আসার কোনো শব্দ হচ্ছে না। খুব শ্লথ পায়ে এগিয়ে এসে হাসলো একটু। বুঝেছি, আমাকে পাগল মনে হচ্ছে কি, তাই না? আদি আর কোনো উত্তর করলো না, ভগবানকে ডাকতে লাগলো। ভগবান, আমায় তুমি আজ ভালোভাবে গন্তব্যে পৌঁছে দাও। আমায় রক্ষা করো এই দুশ্চিন্তা থেকে। মেয়েটা অবাক করে দিয়ে পুতুলের পেটের ভেতর থেকে হাত ঢুকিয়ে কিছু খুঁজে বার করতে লাগলো। ফলে পুতুলের পেট থেকে তুলো ইত্যাদি পড়তে লাগলো। কিঞ্চিত পরেই সেখান থেকে একটা ছোট্ট ফোন বের করলো। তারপর ওর মুখের ওপর ধরে ব্যাক বাটন টিপে দিল। স্ক্রিনে মেয়েটির হাসি মুখের ছবি, আর তার উপর সময়টা জ্বলজ্বল করছে 01:30। চোখগুলো গোল গোল হয়ে গেল আদি। এখন 1:30 বাজে। গলা দিয়ে আর কোনো স্বর বেরোলো না। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। সত্যি সত্যি 1:30 বাজে। আমি ট্রেনের লোকেশন দেখব কিভাবে? এত রাত হলে ট্রেন এখন কোথায়? আপনার গন্তব্য এখনো আসেনি। আপনার গন্তব্য এখনো আসেনি। ঢাকা চুলের ভেতর থেকে বলে উঠল মেয়েটি। তুমি কি জানো নাকি আমি কোথায় যাব? শুনুন, একটা গান বলি। বিরক্ত লাগছে আদির। মেয়েটা পুতুলটা ধরে গান গাইতে লাগলো। খুব মৃদু স্বরে গান, এত আস্তে স্বর যে কিছুই শোনা যাচ্ছে না। আদি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছে। মনে হলো মেয়েটি যেখানে দাঁড়িয়ে আছে তার নিচে রক্ত পড়ে আছে ছোপ ছোপ। মেয়েটি শরীর দুলিয়ে গান গেয়েই যেতে লাগলো। সেই গানের কিছুই শুনতে পেল না আদি, কেবল বুঝতে পারলো কিছু সুর ওর মুখ থেকে বেরিয়ে এদিক সেদিকে ভাসছে। অস্পষ্ট সেই গানের ভাষা, জরাজীর্ণ। মেয়েটির হাতের পুতুলটা কাঁপছে মনে হলো। মেয়েটির পায়ের নিচে আরো অনেকগুলো রক্তের ছোপ। আদির গলা শুকিয়ে উঠছে। কখনো মনে হচ্ছে এসব অদ্ভুত ঘটনা ঘটছে, আবার কখনো মনে হচ্ছে ওর কল্পনা সবটা। আসলে খুব বেশি ভাবছে এই পরিবেশে প্রথমবার পড়ে। আসলে হয়তো এই মেয়েটি এমনই একজন মেয়ে, আর ওর সাথে এত কিছু কল্পনা করে চলেছে আদি। মেয়েটি গান থামিয়ে ওর দিকে এগিয়ে এলো। যাবেন? কোথায় যাব? এবার পড়বে শালুপাড়া স্টেশন। আপনি আমার সাথে যাবেন? আমি কেন যাব? অদ্ভুত তো, আমি কেন যাব? তুমি যাও, তোমার স্টেশন এসে গিয়েছে। তো আপনি কোথায়
যাবেন? অদ্ভুত কণ্ঠে বলে উঠল মেয়েটি। আদি শান্ত হবার চেষ্টা করে বলল, আমি তো বন্ধুর বাড়ি যাব, কামাখ্যাগুড়ি স্টেশন। ট্রেনের গতি ধীর হয়ে এলো। আদি খেয়াল করল বাইরে বৃষ্টি কমে গিয়েছে। রাত এখন আরো গাঢ় নীরব হয়ে উঠেছে। সারা পৃথিবী যেন ঘুমিয়ে আছে। স্টেশনে কাউকে দেখতে পেলে তাকে জিজ্ঞেস করবে আদি। ওর অনেক কিছু জানার আছে। এইসব ভাবনা নিয়ে কিছুতেই শান্তিতে থাকতে পারবে না। না জানি ট্রেন এখন কোথায়। ওই মেয়েটি দরজার কাছে গিয়ে দাঁড়ালো। আর কয়েক মুহূর্তের অপেক্ষা। মেয়েটি নেমে গেলে বেঁচে যায় আদি। ঠিক সেই মুহূর্তেই মেয়েটি এদিকে ঘুরে তাকালো, খুব মৃদুভাবে হেসে উঠল। তারপর এমন কিছু বলল যেটা শোনার জন্য কিছুতেই প্রস্তুত ছিল না আদি। আপনি তো আমার সাথেই যাবেন, কারণ আপনাকে যেতেই হবে। আদি বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো অন্য প্রান্তে বসবে বলে। এই মেয়েটা এখান থেকে নেমে গেলেই ওর সব সমস্যা মিটবে বলে ওর মনে হলো, কিন্তু ও এগিয়ে যেতে পারলো না। মেয়েটা খপ করে ওর হাত ধরল, তারপর স্লো হয়ে যাওয়া ট্রেনটা থেকে এক লাফে নেমে গেল। আচমকা লাফিয়ে যেতেই নিজের মধ্যে ছিল না যেন আদি। যখন নিজের মধ্যে ফিরল তখন দেখলো ট্রেনটা দ্রুত চলে যাচ্ছে ঝিকঝিক শব্দ করে। যেখানে ওরা নেমেছে ওটা একটা অন্ধকার জঙ্গল। তার কোন দিকে কি কিছুই বোঝার উপায় নেই। কেবল বিদ্যুতের আলোয় কখনো সব দিক আলোকিত হয়ে উঠলে দেখা যাচ্ছিল দৈত্যের মতো বিশালাকার গাছগুলো। বৃষ্টি হয়েছে বলে চারিদিক ভেজা। গাছের পাতা থেকে টুপটাপ জল পড়ছে। ভয়ে কেঁপে উঠল আদি। এই পাগলি, কোথায় তুই? মেয়েটার কোনো সাড়া নেই। চারিদিকে কেউ আছে বলেও মনে হচ্ছে না। পিছনে ফিরে দেখলো দূরে একটা আলোকিত জায়গা। ভালো করে লক্ষ্য করে বুঝলো ওটা একটা স্টেশন। না, আপাতত একটা সেকেন্ড নষ্ট না করে আমায় ওইদিকে যেতে হবে। আমার মনে হচ্ছে আমি অপশক্তির কবলে পড়েছি। আমায় পালাতে হবে। এই বলেই ও দৌড় দিল সেদিকে। পথ পিছলা, কখনো কখনো পড়ে যেতে লাগলো। এমনই দুবার পড়েও হাতের কাছে হাতড়ে দেখলো কিছু একটা হাতে লাগছে। অন্ধকারে উঠে বসলো আদি। একটা নরম কিছু। ভালো করে হাতড়াতে লাগলো। কি এটা? এমন সময় বিদ্যুতের আলো আবারও খেলে গেল। ও ক্ষণিকের ওই আলোয় দেখতে পেল ওর হাতে ধরা সেই কদাকার পুতুলটা, যেটা রক্তে মাখামাখি। বলেই চিৎকার করে উঠে দাঁড়ালো। মনে হলো কেউ পা টেনে ধরেছে। পায়ে ছুটে যাওয়ার কোনো শক্তি আর নেই। ধপাস করে পড়ে গেল। সামনে দেখলো কত সাদা কাপড় পরা কিছু আধারে দাঁড়িয়ে আছে। ঘুটঘুটে অন্ধকার, তার উপর আবার ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়েছে। আবারও প্রাকৃতিক আলো জ্বলে উঠলে ভালো করে সেদিকে অস্পষ্ট জিনিসটা স্পষ্ট হলো। দেখলো কতগুলো অদ্ভুত মানুষ দাঁড়িয়ে আছে। ওইটুকু মুহূর্তেই বুঝতে পারলো তাদের মধ্যে কিছু পুরুষ আর মহিলাও আছে, যাদের শরীরের বিভিন্ন অংশ থেতলে গিয়েছে আর সারা গা রক্তে ভাসাভাসি। চারিদিক থেকে এমন কতগুলো কথা আর হট্টগোল শোনা গেল। ঠিক সেই মুহূর্তে আদি দেখলো অন্ধকার ভেদ করে একটা গানের সুর ভেসে আসছে। এত হট্টগোলের মাঝে সেই গানের সুর বাদে কোনো ভাষাই বুঝতে পারলো না আদি। কেবল ও কিরকমই কিছু শব্দ শোনা গেল। আদি উঠে আসার চেষ্টা করলো, কিন্তু পারছে না। অনেক অনেক অনেকবার ধরে চেষ্টা করলো। জোরে চিৎকার করলো আদি। আর ঠিক তখনই আবজা আলোয় দেখলো সেই মেয়েটা। ট্রেনের সেই মেয়েটা সাদা কাপড় পরে সেই অদ্ভুত লোকগুলোর মাঝখান দিয়ে এগিয়ে আসছে। তার চোখ দুটো নেই, কেবল সাদা দুটো অংশ দেখা গেল চোখের বদলে। চুল এলোমেলো হয়ে আছে চারিদিকে। হাত দুটো থেতলে গিয়েছে। সেই দুটো হাত কোনো মতে লেগে আছে শরীরের সাথে। ওই থেতলে যাওয়া হাতেই ধরে আছে পুতুলটা, কদাকার সেই পুতুলটা। তার দুটো উজ্জ্বল চোখ এখনো জল করছে। আপনাকে যেতে হবে আমাদের সাথে বাবু, আপনাকে যেতে হবে।
ও, একটু গান শুনবেন? কি গান গাইবো বলুন? ভালো না আমার গলা? আচ্ছা, কত টাকা পেলে একটু একটু গুনে দিতে পারবেন? কি বলো বাবু? বাবু, গান শুনবেন না? আমার সাথে যাবেন না বাবু? বাবু। সে যতই এগিয়ে আসছে আর ঠিক ততই পিছিয়ে চলেছে আদি। ওর চলার আর শক্তি নেই, আর কতক্ষণ এমন চলতে পারবে ঠিক তাও জানা নেই। পিচ্ছিল সব দিক, সবকিছু স্পষ্ট নয়, কেবল ছিমছাম বৃষ্টির শব্দ, সেই অদ্ভুত দেখতে লোকগুলোর বিকট হট্টগোলের শব্দ আর সেই মেয়েটার গানের গলা শুনতে পেল। সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। আদি পিছিয়ে যেতে যেতে চিৎকার করে উঠল, কে তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তুমি এমন করছো আমার সাথে? তোমরা কি চাইছো আমার কাছে? প্লিজ আমার সাথে এমন করো না। মেয়েটি দাঁড়িয়ে গেল। ওর চোখের সামনে একটা দৃশ্য দেখতে পেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একটা মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে কজন। মেয়েটা চিৎকার করছে, তোমরা কেন আমার সাথে এমন করছো? আমার সাথে এমন করো না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমার। আমার লাগছে, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেউ শুনছিল কি মেয়েটার কথা? অন্ধকার ভেদ করে মেয়েটার আর্ত চিৎকার ভেসে আসছিল ক্রমশ। এমন করছো কেন? মেয়েটি হাসলো একটু। ছেড়ে তো দেবো আপনাকে বাবু, আপনাকে যে আমার সাথে যেতে হবে। আসুন বাবু, যাবেন না? আসুন, আসুন আমার সাথে, আসুন। আদি আবারও পিছিয়ে যেতে লাগলো। কোথায় গিয়ে পৌঁছলো কে জানে। বিদ্যুতের আলোয় দেখা গেল রেল লাইনের খুব কাছে এসে পৌঁছেছে ও। মেয়েটা ওর দিকে এগিয়ে আসছে। ধপাস করে কিছুর ওপরে লেগে পড়ে গেল আদি। পিছনে মনে হলো ট্রেনের হুইসেল বাজছে। আদি যখন চোখ মেলে তাকালো তখন চারিদিক ওর কাছে ঝাপসা মনে হলো। চোখ আবার বুঝে আবারও মেলে তাকালো। ঝাপসা থেকে আস্তে আস্তে দুটো মুখ স্পষ্ট হলো। একটা হলো মলি আর একটা বিক্রম। দুজনেরই চোখে মুখে শঙ্কা। আদির একটা একটা করে সব আবার মনে পড়তে লাগলো। মাথায় দুই হাত দিয়ে কুঁচকে গেল। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। হে আদি, আমি বিক্রম। তোর আর কোনো ভয় নেই, এদিকে দেখ। আদি চোখ মেলে তাকালো। তাহলে এরা দুজন বাস্তব? ও ভেবেছিল মৃত্যুর সন্ধিক্ষণে এসে বুঝি মলি আর বিক্রমকে কল্পনায় দেখছে। ওর এই এত বড় জীবনের যে দুটো ব্যক্তি বাদে আর কোনো পিছুটান নেই, আর কোনো আদরের জায়গাও নেই। ঘরটা বেশ অন্ধকার, মাঝে একটা লণ্ঠন জ্বলছে। একদিকে একজন তান্ত্রিক মতো একটা লোক, আর তার পাশে দুজন মাঝবয়সী লোক। আদি শুয়ে আছে একটা খাটিয়াতে। ঘরের চারিদিকে অনেক রকম আসবাবপত্র। বাইরে থেকে এক নাগারে ঝিঝি ডাকার শব্দ হচ্ছে। বিক্রম আর মলিকে দুদিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁপে উঠল আদি। আর একটু হলেই আমি তোদের ছেড়ে দূরে কোথাও চলে যেতাম। আমরা তোর কিছু হতে দিলে তো? ভেজা কণ্ঠে বিক্রম বলে ওঠে। মলি ওর কাঁধে মাথা রাখে। তুই ভাবলে কিভাবে যে আমাদের না পাতানো সংসারটা ফেলে তুই চলে যাবি? দেখ, আমি আমার বাবাকে নিয়ে এত দূর থেকে ছুটে এসেছি। আর ওই যে দেখছিস, উনি বিষ্ণুচরণ তান্ত্রিক। উনি না হলে আজ তোকে বাঁচানো সম্ভব হতো না। আদি সবটাই শুনল। যখন থেকে ওর ফোন বন্ধ তখন থেকেই বিক্রমের মনের ভেতর দুশ্চিন্তা ঘুরপাক খেতে থাকে। কিছুক্ষণ চুপচাপ থেকে আর চুপচাপ থাকতে পারে না। অবশেষে মলিকে ফোন করে সবটা বলে। মলি বাবার কাছে গিয়ে ভেঙে পড়েছিল। বাবা, আমি ভালোবাসি ওকে। এতদিন বলিনি কারণ ও এখনো নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেনি। কিন্তু বাবা, আমি আর অপেক্ষা করতে পারলাম না। ওর কিছু হয়ে গেলে ভবিষ্যতে সেই দিনটা কিভাবে আসবে? বাবা অবাক হয়ে বলেছেন, এমন একটা ছেলের কথা বলার জন্য তোর এত ভয়?
আমি তোকে খুব ভালোবাসি মা। টাকা কি সব? ওর মতো যত্নে তোকে কেউ কি রাখতে পারবে? ভগবান এইভাবে পরীক্ষা খুব কম জনেরই নেন, যার নেন সে খাঁটি সোনা। তারপর বাবাকে নিয়ে গাড়ি নিয়ে সোজা বিক্রমের এখানে। বিক্রমের বাবা বিপদ বুঝতে পেরে বিষ্ণুচরণ তান্ত্রিকের সাথে দেখা করেন। তারপর 4 জন মিলেই ছুটে এসেছে তার কাছে। উনি সবাইকে নিয়ে সেই জায়গায় যান। স্টেশনে পৌঁছে আদি চিৎকার শুনতে পান। তারপর ছুটে এসে দেখে ও রেল লাইনে পড়ে আছে। অন্যদিক থেকে ছুটে আসছে একটা ট্রেন। মন্ত্রের শক্তিতে সকল অশরীরী সরিয়ে দেন তান্ত্রিক। তারপর তখনই নিয়ে আসেন নিজের এই কুঠিরে। উনি এগিয়ে এলেন। তুমি বলো তো, কি হয়েছে তোমার সাথে? তুমি কি ওই মেয়েটাকে দেখেছ যে গান করে? আপনি জানলেন কি করে? উনি মৃদু হাসলেন। এবার বলো কি হয়েছে। সবটা বলল আদি। বাকিরা বসেছে খাটিয়ার ওপর। বিক্রম আগে জিজ্ঞেস করল, কিন্তু সে কে দাদু, আর কেনই বা এমন করে? তান্ত্রিক ওদের ঘটনাটা বললেন। ওর নাম ছিল লীলা। ওর বয়স তেমন না হলেও ওর কাজ, ওর বিচক্ষণ শক্তি সবাইকে মুগ্ধ করত। রূপেও কিন্তু দারুণ ছিল। অন্যদিকে ছিল দুর্দান্ত গানের গলা। ওর বাবা ট্রেনে গান গেয়ে ভিক্ষে করত। মায়ের মৃত্যু হয়েছে ওর জন্মের সময়। বাবাই ওর একমাত্র সম্বল ছিল। বাবার মৃত্যু হলো এক ভারী অসুখে। তারপর সবাই ভেবেছে আর ও ভিক্ষে করতে পারবে না। বাকি গায়করা এটাই চাইতো, কারণ ছোট্ট লীলার সুরে সবাই মুগ্ধ হতো আর ওকেই বেশি টাকা দিত। বাকিদের এতে হিংসে হতো, তাই ও থেমে যেতে সবার আনন্দ হলো। তারপর প্রায় সবাই ভিক্ষে পেত, তবুও অনেকেই বলতো, ওই ছোট্ট মেয়েটা আসে না কেন? এই লাইনে তো ওকেই দেখেছি, কি দারুণ গান গায়। এমন প্রশ্ন প্রায় কেউ না কেউ করত। একদিন বাবার শোক ভুলে গিয়ে বেরিয়ে পড়ল লীলা গানের সুরে ভাসতে। পেট চালানো যে দায় হয়ে উঠেছিল, হাতে ছিল বাবার দেওয়া সেই পুতুলটা। ওর মনে হতো ওখানেই বাবার স্মৃতি বেশি, ওর মধ্যেই বাবা আছেন। সেই রাতে ভারী সুন্দর গান ধরেছিল লীলা। সেই রাতেই বাকিরা বুদ্ধি করে ওকে বলল ওই স্টেশনে নামতে। বাকিরা বলতে বেশ কিছু পুরুষ গায়ক। ও নামতে না চাইলে ওরা বলেছিল, মহিলা গায়িকা আছে যারা আমাদের সাথে গান গায়। চল, গানের আসর বসেছে, খাওয়াও হবে বেশ, তুইও চল। তখন রাত 1:30। ফাঁকা ছিল সেই স্টেশন। কামাখ্যাগুড়ি স্টেশন আসার আগে সেই শালুপাড়া স্টেশন। স্টেশন থেকে সেই অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল ওকে। ওই দিকে আয়। ঠিক যেখানে গিয়ে পড়েছিল আদি, ওই জায়গাতেই ওকে নিয়ে গিয়েছিল। লীলা অবাক হয়ে বলেছিল, কেউ তো নেই। ব্যাস, ওকে সবাই চেপে ধরেছিল। অন্ধকারে ওই বনে লীলার চিৎকার বেশি দূরে পৌঁছতে পারেনি। কিছু করতে না পারা প্রকৃতি কেঁদেছিল। হ্যাঁ, ওর মতোই ঝড়ঝড়িয়ে নেমে এসেছিল অঝোর বৃষ্টি। বিদ্যুতের আলো কাঁপিয়ে দিয়েছিল অন্ধকার বন, কিন্তু তারা শেষ করেছিল লীলাকে। পুতুল সমেত ওকে ওখানেই সমাধি দেয়। তবে বাকি গায়কগুলো এক এক করে শেষ হয়েছিল। তারা অনেক দিন ধরে ধুঁকছিল যন্ত্রণায়। চোখ বন্ধ করলেই একটা পুতুল আর একটা
অদ্ভুত দেখতে মেয়ে দেখতে পায়। তারপর ওই স্টেশনের অন্ধকারে ওদের ছিন্ন ভিন্ন শরীর দেখা যায়। এভাবেই সবাই শেষ হয়। তারপর ওই শেষ ট্রেনে যতজন আসে তাদের মৃত্যু হয়েছিল একইভাবে। লীলা এখনো শান্ত হয়নি। আজ আদিকেও একা পেয়ে ও শেষ করার ইচ্ছে করেছিল। ফোনটা বের করে ভিডিওটা অন করলো আদি। সবাই দেখলো ফাঁকা কামরায় কেউই নেই, কেবল একটা গানের সুর ভাসছে। আহা, কি সুন্দর গানের গলা! সুযোগ পেলে ঠিক অনেক উঁচুতে উঠে যেত মেয়েটা। আদি তান্ত্রিকের দিকে তাকালো। আমরা যদি ওর মুক্তির জন্যই কিছু করি, এতগুলো আত্মা ওর সাথে আটকে আছে, সবার মুক্তি দরকার। ওইটুকু মেয়ে আবারও জন্ম নিক। তান্ত্রিকের কথা মতে ওরা 3 বন্ধু সেদিন রাতটা বিক্রমের বাড়িতে থেকে পরদিন সেই স্টেশনের জায়গায় যায়। চারিদিকে এলোমেলো মাটি, পাতা আর গাছগাছালি, তবে তারই মাঝে একটা ছেঁড়া কদাকার পুতুল পায়। হ্যাঁ, এটাই ওদের কাজে লাগবে। লীলার ব্যবহৃত কোনো জিনিস হলেই হবে। ওর মুক্তির সাথে সাথে মুক্ত হবে ওর সাথে থাকা সমস্ত আটকে থাকা আত্মা। তান্ত্রিক অনেক রাতে যজ্ঞের আয়োজন করলেন। কি অদ্ভুত এক পরিবেশ সৃষ্টি হলো। ওরা 3 বন্ধু আর তাদের বাবা একপাশে চুপচাপ বসে। অন্ধকারের মাঝে একটা নূপুরের ধ্বনি শোনা গেল, একটা মৃদু গানের সুর। কি নিস্তব্ধ চারিদিকে। কোনো এক গাছের ডাল থেকে ডাকছে একটা পেঁচা। একটু ভয় পেয়েছে মলি। ও আদির হাতটা শক্ত করে ধরে বসে আছে। খুব মৃদু সুরে উচ্চারিত হচ্ছে তান্ত্রিকের মন্ত্র উচ্চারণ। উনি বেশ সতর্ক হয়েই তাকিয়ে আছেন চারিদিকে। কতগুলো অস্পষ্ট অবয়ব যেন এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। কখনো তাদের ফিসফিস গলার স্বর কানে আসছে, কখনো বা মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে পিছনে। যজ্ঞের আগুনে পুতুল দেবার পরই সবকিছু থেমে গেল। আরো কিছুক্ষণ পর লীলার কণ্ঠ থেকে একটা আওয়াজ শোনা গেল, ধন্যবাদ তোমাদের। তান্ত্রিক হাসলেন। ভালো থেকো লীলা, ঈশ্বর তোমার সুন্দর জীবন দিক। ব্যাস, সাদা ধোঁয়ার কুণ্ডলি যজ্ঞের আগুন থেকে ওপরে উঠে গেল ভুস করে। সব দিক একেবারেই শান্ত। তান্ত্রিকের পায়ে পড়ল সবাই। আপনি না হলে এসব হতো না। মলি তাকালো আদির দিকে। এবার তো বাবা সব জেনে গেল, তোর দায়িত্ব কিন্তু বেড়ে গেল। বিক্রম ওদের মাঝে গেল। আর কতদিন তুই করে ডাকবি? হ্যাঁ গো, কি গো, ডাকতে হবে তো। এই যে তান্ত্রিক মশাই, দেখুন তো, ওদের একটু আশীর্বাদ করে দিন। ওদের বিয়েতে আপনাকে অতি যত্নের সাথে নিয়ে যাওয়া হবে। বিক্রমের বাবা হাসলেন। বাবা, আজ আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ। সবার সাথে আপনিও না থাকলে ঠিক ভালো লাগবে না। গাড়িতে সবার সাথে তান্ত্রিকও উঠলেন। সেই শান্ত জায়গায় দাঁড়িয়েছিল আদি। সবার শেষে ও একাই দাঁড়িয়েছিল ওখানে। গাড়ির দিকে যাবার আগে পেছন ফিরে তাকালো। এই সবুজ পেরিয়ে আকাশে সাদা মেঘের মাঝে যেন দেখতে পেল একটা ছোট্ট মেয়েকে। ওর হাতে পুতুল, পা অবধি সাদা পোশাক, বিনুনি করা চুল, কিছু একটা গান গাইছে। ওর দিকে তাকিয়ে মৃদু হাসছে মেয়েটা। তারপর মৃদু হেসে গাড়ির দিকে এগোলো আদি। ঈশ্বর তোমার মঙ্গল করুক লীলা।
এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সমীর সরকারের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প রাত 10:30টার কামাখ্যাগুড়ি এক্সপ্রেস। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ফিরে আসবো আরেকটি নতুন গল্পের সাথে। আপাতত আজকের জন্য আমাদের ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ করা হলো। ধন্যবাদ।